আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট ভাইয়া আপুরা? নিশ্চয় অনেক ভালো আছো। তো ভালো থাকা তো এখন ঠিক যেটা বলেছিলাম যে জাস্ট নাও ইউর ইন অ্যান আইসোলেশনস। তোমরা একটা নিঃসঙ্গতার ভেতরে আছো, একটা মেডিটেশনে আছো এবং তোমার সে কথা নিশ্চয়ই মনে আছে যে জীবনে বড় কিছু করতে হলে এই ধরনের আইসোলেশন কিন্তু খুব জরুরি। কিন্তু এটা নিশ্চয়ই জানো যে আফটার দ্যাট আইসোলেশন হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু গেট। কি পেতে যাচ্ছ? ইউ আর জাস্ট গোয়িং টু গেট দ্য ডিইউ ক্যাম্পাস, রাইট? অর ইউ আর জাস্ট গোয়িং টু গেট দ্য পাবলিক ইউনিভার্সিটি ক্যাম্পাস। যদি পাবলিক ইউনিভার্সিটি চান্স না পাও তাহলে কি হবে? বাবা মার টাকা খরচ করতে হবে, প্রাইভেটে পড়তে হবে বা বিদেশে চলে যেতে হবে। জীবন যে একটা মজার ব্যাপক এনজয় করার সুযোগ আছে এরকম মানে কাইন্ড অফ ইউ কুড বি দ্য সেলিব্রিটি ইন এডুকেশনাল সেক্টর অর আদার সেক্টর, সেই সুযোগ কিন্তু তোমাদের আছে, তাই না? তো আমরা তোমাদের প্রস্তুতির সাথে ভাইয়া আছি সব সময়। তোমাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাবে এবং তোমরা এখনো মেমোরি অংশ নিয়ে কনফিউশনের ভেতরে থাকো। কম্পিটিটিভ এক্সাম বইটা রেখেছো, ওখানে কিন্তু মেমোরি অংশ সব দেওয়া আছে, জাস্ট ওগুলো নিয়ে এখন ধারাবাহিক স্টাডি করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। মানে ইংলিশ গ্রামারের অনেক স্টুডেন্টের কাছে এটা ভীতির নাম যে ক্লজ আইডেন্টিফিকেশনস পারে না, যেটা নাউন ফ্রেজ না, সরি নাউন ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ না, অ্যাডভার্ব ক্লজ, অন্যদিকে আবার নাউন ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইগুলো নিয়ে কনফিউশন এবং ব্যাপক একটা হজবরল অবস্থা হয়। তো হোপফুলি আজকে আমি গ্যারান্টি নিচ্ছি তোমরা যদি আজকে আমার থেকে শিখতে না পারো তাহলে এই টোটাল শিখতে না পারার ব্যর্থতার দায়টা আমি ভাইয়া নিয়ে নেব। ঠিক আছে, গ্যারান্টি দিব। কিন্তু আজকে শুরু করতে যাচ্ছি, জাস্ট আই এম জাস্ট মেকিং শিওর অফ ইউ দ্যাট যদি তোমরা খুব সিরিয়াসলি খুব অ্যাটেন্টিভলি আমার ক্লাসটুকু করো, আমার বিশ্বাস ফ্রম টুডে ইউ নট হ্যাভ এনি প্রবলেমস টু আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড দ্য ফ্রেজ। ওকে, সো বি অ্যাটেন্টিভ। আমরা শুরু করতে যাচ্ছি। ক্লজ থেকে যেভাবে বেসিক্যালি প্রশ্ন আসে সেগুলো জানবো এবং ক্লজ থেকে আমাদের প্রশ্ন আসার প্যাটার্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা কথা না বলে সামনের দিকে আগাই। ক্লজ হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। প্রথমে আগে একটু জেনে নিই যে আমরা ক্লজ জিনিসটা কি। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, তার মানে কি বাক্যের একটা অংশ। তবে নর্মাল একটা বাক্য কেন ক্লজ না? ক্লজ অবশ্যই সেটা ক্লজ, একটা বাক্য ক্লজ, তবে ক্লজ হতে হলে সেটা কি হয়? নর্মালি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি সেটা প্রিন্সিপাল ক্লজ হয়, কখনো সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, কখনো সেটা কোঅর্ডিনেট ক্লজ হয়। ঠিক আছে, তার মানে যেটা সেন্টেন্স সেটাই ক্লজ। ঠিক আছে, যেটা সেন্টেন্স সেটাই ক্লজ। আর এটা বোঝার দরকার নেই, পরীক্ষা এটা আসবে না। তো আমরা দেখি বিশেষ করে এখন একটা প্রশ্ন সলভ করতে গিয়ে 37 বিসিএস এসেছিল, দিস ইজ দ্য বুক আই লস্ট। হিয়ার আই লস্ট ইজ এ নাউন ক্লজ, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপর হচ্ছে একটা নাউন ক্লজ। বলছে আই লস্ট, দিস ইজ দ্য বুক, এটা হচ্ছে একটা বুক, আই লস্ট, আমরা হারিয়েছি একটা বই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা নাউন ক্লজ যে আমরা হারিয়েছি। অর্থাৎ দেখো, দিস ইজ দ্য বুক আই লস্ট, আই লস্ট হচ্ছে পুরো এখানে একটা নাউনের মতো কাজ করেছে। তো এইটুকু যতটুকু বুঝতে পারো, পরবর্তী প্রশ্ন দেখো যে রিসেন্টলি there have been several outbreaks of disease like viral incapabilities and doctors don't know, doctor জানে না what the cause is, what is the cause, the causes are what is what the causes, what the cause is, তাই না? নিশ্চয়ই তোমরা জানো, এটা এই নাম্বার উত্তর। আচ্ছা, এখানে আমরা ওই যে একটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়েছিলাম যে এমবেডেড কোশ্চেন, তোমাদের মনে থাকার কথা, এমবেডেড কোশ্চেন, যেটার বাংলা অর্থ হচ্ছে বর্ধিত প্রশ্ন, বর্ধিত প্রশ্ন বা অতিরিক্ত প্রশ্ন। অতিরিক্ত প্রশ্ন নর্মালি করতে নেই। যেটা উদাহরণ হিসেবে এটা দেখো যে ডু ইউ নো ওয়্যার ডিড হি গো। আর এটাকে আরেকটা ভাবে যদি আমি একটু লিখি যে ডু ইউ নো ওয়্যার হি ওয়েন্ট। খেয়াল করে দেখো, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে ডু ইউ নো, এই পাশে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়েছে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে। ওয়্যার হি ওয়েন্ট, এখানে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয়নি, তবে প্রশ্নবোধক চিহ্নটা বসে গেছে।
এখন দেখো নর্মাল নিয়ম বলা হচ্ছে কি একটি সেন্টেন্সে দুই পাশে প্রশ্ন হবে না, দুই পাশে প্রশ্নবোধক স্ট্রাকচার হবে না, ঠিক আছে, স্ট্রাকচার হবে না, হয় না। তো সেই কারণে দেখো যে ডু ইউ নো এ পাশে একটা প্রশ্নবোধক স্ট্রাকচার, হোয়ার ডিড হি গো এ পাশে প্রশ্নবোধক স্ট্রাকচার হবে না, বরং এটাই উত্তর হবে, ঠিক আছে। ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, তার মানে আমরা অবশ্যই প্রশ্ন করি না যে তুমি কি জানো আমার নাম কি, ডু ইউ নো হোয়াট মাই নেম ইজ, ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ বলা যাবে না, ডু ইউ নো হোয়াট মাই নেম ওয়াজ, হ্যাঁ ঠিক আছে, ডু ইউ নো হোয়াট দ্য নেম অফ দিস প্লেস ইজ, ঠিক আছে। এইভাবে এটাকে এমবেডেড কোশ্চেন স্টাইলে ব্যবহার করেছে। আচ্ছা, তারপর দেখো ওয়েট আনটিল দ্য প্লেন ড্যাশ হ্যাড টেকেন অফ, তারপর দেখো হ্যাড নট টেকেন অফ, ডিড নট টেক অফ, টুক অফ। আচ্ছা খেয়াল করে দেখো আনটিল এমন একটা শব্দ যেটা একটা নেগেটিভ সেন্স তৈরি করে। তো এই নেগেটিভ সেন্স তৈরি করার পরে এরপর আর নেগেটিভ দেওয়া যায় না। দেখো এই যে হ্যাড নট এটা একটা নেগেটিভ, তাহলে হবে না, তাই না, এটা ভুল। তারপর হচ্ছে ডিড নট এটা একটা ভুল হওয়ার মতো হচ্ছে এটা আছে আর এটা আছে, তুমি দুটোই দিতে পারো উত্তর, ঠিক আছে। ওয়েট বলছে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন হ্যাড নট টেকেন অফ, এটা দিয়ে দাও সবচেয়ে পারফেক্ট হয়। এই পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে ওই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে এটা। আচ্ছা এরপরে দেখো হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে তার সকল সিনসিয়ারিটিতে কাজ করেছিল। সে কিভাবে কাজ করেছিল, তাই না, এখানে প্রশ্ন আসছে কিন্তু কিভাবে। যখন কিভাবে প্রশ্নের উত্তর হয় হাউ প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব হয় নরমালি, তাহলে হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ভেতরে গেলে বুঝতে পারবো, ঠিক আছে। এখন আসো সেই সঠিক কথায় চলে আসছি যে ক্লজ আইডেন্টিফাই করতে যাচ্ছি বা ফ্রেজ আইডেন্টিফাই করতে যাচ্ছি। প্রথমে আমরা ক্লজ নিয়ে কথা বলবো। ক্লজ থেকে যত ধরনের প্রশ্ন এসে থাকে নরমালি খেয়াল করে দেখো যে ক্লজের টাইপস গুলো তুমি চেনো কিনা। অর্থাৎ ক্লজ এই যে আমরা বলছিলাম যে প্রিন্সিপাল ক্লজ, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। নিশ্চয়ই মনে আছে তোমাদের অনেক সময় চলে আসতে পারে যে নিচের কোনটি প্রিন্সিপাল ক্লজ বা কোনটা কোঅর্ডিনেট ক্লজ বা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপর হচ্ছে ক্লজের আইডেন্টিফিকেশনস দিবে, অর্থাৎ এই যে কখনো অ্যাডজেক্টিভ ক্লজ, কখনো অ্যাডভার্বিয়াল ক্লজ এবং কখনো নাউন ক্লজ, এইটা সঠিক চিনতে পারো কিনা। এবং এখান থেকে বিসিএস সহ মানে কম্পিটিটিভ এক্সামের সব জায়গায় এই প্রশ্ন থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। এই ক্লজ আইডেন্টিফিকেশন, তার হচ্ছে ফ্রেজ এবং এটার আইডেন্টিফিকেশন, রিডিউসড ক্লজ এবং হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, এই দুটো তোমাদের কাছে একটু নতুন। চলো আমরা ক্লজকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এই যে দেখো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এর আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এর আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিরেক্ট কোঅর্ডিনেট ক্লজ। এখন এগুলো একটু উদাহরণ দিয়ে বুঝে নাও। আমরা উদাহরণগুলো এখানে দিয়েছি, খেয়াল করে দেখো যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ ক্লজ। আই নো where he will come, when he will come, খেয়াল করে দেখো আই নো এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেছে, অবজেক্ট না থাকলেও এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, সে কারোর উপর নির্ভরশীল না। তুমি বলতে পারো আই নো আমি জানি, আই ইট আমি খাই, আমি যাই, ঠিক আছে, এরকম বলা যায়। কিন্তু দেখো এ যখন স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে, কিন্তু পরবর্তী যে অংশটা আছে when he will come, এই সেন্টেন্সটা কিন্তু শুদ্ধ না। when he will come খেয়াল করে দেখো এ শুদ্ধ সেন্টেন্স না। কারণ কি, when যখন দিয়ে শুরু হয়েছে ডব্লিউএস কোশ্চেন, তখন সেই ডব্লিউএস কোশ্চেনে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হয়, যেটা এখানে নাই। এরপর হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের নিয়ম অনুসারে যে when will he come হতে হয়, তাই না, will he come মানে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে। কিন্তু ইন্টারেস্টিংলি আই নো এটার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে, when will he come সেটা ঠিক নাই। তো এখন আবার ঠিক হয়েছে আই নো ওয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে। তার মানে দেখো যে এই স্বাধীন ক্লজটা ওকে হেল্প না করলেও সেন্টেন্সই হতে পারতো না, সে কারণে ও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, বুঝতে পেরেছো। উদাহরণটা আরেকবার একটু ভালো করে দেখো যদি তোমরা সেটা বুঝতে পারো। আমি জাস্ট উদাহরণ দিই আরেকবার। আই নো আমি জানি, হোয়াট he ask আমি জানি সে কি চায়। I know what he asks আমি জানি সে কি জিজ্ঞাসা করে। খেয়াল করে দেখো এই হোয়াট এই অংশটুকু, এই অংশ কিন্তু যদি আমরা এই অংশ ভুলে যাই তাহলে কিন্তু এই অংশ
আপাততর জন্য সেন্টেন্সের মর্যাদা পায় না, কিন্তু পাচ্ছে কেন? এই পাশে স্ট্রাকচারের কারণে। আই নো, আমি জানি, হোয়াট হি আস্ক, সে কি জানে। এখন এ হচ্ছে স্বাধীনভাবে বসতে পেরেছে, তেও স্বাধীন ক্লজ, ও কারোর উপর নির্ভরশীল না। আর এ কিন্তু নির্ভরশীল হয়ে, এই সেন্টেন্সের উপর নির্ভরশীল হয়ে ও সঠিক করতে তথ্য প্রকাশ করতে পেরেছে বা শুদ্ধ গ্রামার হয়েছে, তাই ও ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এটা পারবা, যেটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আই নো হোয়েন হি উইল কাম, আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হোয়েন হি উইল কাম এটা শুদ্ধ হয়েছে শুধু এটার প্রভাবে, তখনও সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা দেখো, এখন সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে দেখো, সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এইটাই পরীক্ষায় সবচেয়ে বেশি চলে আসে। আচ্ছা, তো দেখো কোঅর্ডিনেট ক্লজ, এটা একটু মনে রাখার বিষয় যে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি জাস্ট মুখে বলে দেই, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ডিরেক্ট, যে কারোর উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে। আই ইট, হি ইটস, হি গোজ ওয়্যার হি লাইকস, হ্যাঁ, ওয়্যার হি লাইকস এটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর হি গোজটা হচ্ছে প্রিন্সিপাল। আর কোঅর্ডিনেটটা হচ্ছে দুটোই স্বাধীন ক্লজ থাকবে, এবং কোঅর্ডিনেট ক্লজ স্পেশালি কমপ্লেক্স সেন্টেন্স হয়, মাথায় রাখবা। সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কোঅর্ডিনেট ক্লজটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। ঠিক আছে, এবং কোঅর্ডিনেট ক্লজের দুই পাশেই স্বাধীন ক্লজ থাকে, মানে কেউ কারোর উপর নির্ভরশীল না। মাঝখানে বিশেষ করে এই যে এইগুলো তো মনে রাখবা, অ্যান্ড, বাট, ওয়ার, সো, ইয়েট, বোথ, অ্যান্ড, আইদার অর, নেইদার নয়, নট অনলি বাট অলসো, নট বাট। তাহলে অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, আইদার অর, নেইদার নয়, নট অনলি বাট অলসো, নট বাট। অ্যান্ড, বাট, ওয়ার, and but or, so yet, either or, neither nor, not only but also। মনে রাখতে পারবা, এগুলো দিয়ে নরমালি কি তৈরি করা হয়? কোঅর্ডিনেট ক্লজ তৈরি করা হয়। খেয়াল করে দেখো, হি কন্ডাক্টেড দ্য ক্লাস, সম্পূর্ণ স্বাধীন একটা ক্লজ, কারোর উপর নির্ভরশীল না হয়ে ও অর্থ প্রকাশ করতে পেরেছে। অ্যান্ড আই অবজার্ভ দ্য সিচুয়েশন, সে ক্লাস করেছে, আমি সিচুয়েশন অবজার্ভ করেছি। অ্যান্ড এখানে যুক্ত হয়ে দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে, তার মানে আমরা জানি এটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড পেলে বুঝবা কম্পাউন্ডের দুই পাশে দুটো স্বাধীন ক্লজ থাকে। ঠিক আছে, এবং এইগুলো একটু মুখস্থ করতে হবে। কোঅর্ডিনেট ক্লজের বিশেষ চিহ্নগুলো কি কি? অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, বোথ, অ্যান্ড, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজটা চিনে ফেললাম। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়। বিশেষ করে এখন আসতেছে সেই মহারতি বা মহারণ, এই মহারণ তোমাদেরকে ডিস্টার্ব করবে যে ক্লজকে তোমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারো কিনা। বিশেষ করে ক্লজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে যদি পার্টস না চিনতে পারো, তাহলে ক্লজও চিনতে পারবে না, কারণ ওরা ডিরেক্ট পার্টস কথাই জিজ্ঞাসা করবে যে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। ঠিক আছে, কিন্তু ক্লজের একটা বড় প্রবলেমটা হচ্ছে কি, যে ও পুরা সেন্টেন্স একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, পুরা সেন্টেন্স হচ্ছে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি। আচ্ছা, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আন্ডারলাইন্ড, ইজ নোন টু মি। এখানে আন্ডারলাইন্ড সেন্টেন্সটি, ধরো সেন্টেন্সটি কোন ক্লজ, ঠিক আছে প্রশ্ন। তো নর্মালি দেখো যে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি, এটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ কারণ কি দেখো, ইজ এটা একটা ভার্ব, তাই না? তো ইজ ভার্বের সাবজেক্ট একটা লাগবে, মানে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তো সাবজেক্ট হিসেবে নর্মালি কি ব্যবহার হয়? প্রোনাউন বা নাউন। এই পুরা সেন্টেন্সটাই ও ইজ ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে ব্যবহার করার কারণে ও নাউন ক্লজ হয়েছে। একটা সোজা সাপটা কথা। এখন আসো আমরা এই নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা চেনার জন্য একেবারে স্পেশাল আমরা একটা ডিসকাশনে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন যা লিখছি ভাইয়া কষ্ট করে তোমরা একটু খেয়াল করে দেখবা এবং মনে রাখবা, সেই অনুসারে কিন্তু আমরা উদাহরণ দিয়ে যাচ্ছি। যদি সেটা নাউন ক্লজ হয়, তাহলে নাউন ক্লজ মাথায় রাখবা জাস্ট সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে নাউন ক্লজের ক্ষেত্রে।
আচ্ছা, এবার আসো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ ক্লজ যেটা করবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তথ্য প্রদান করবে। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে এবং অবশ্যই একটি রিলেটিভ প্রোনাউন থাকবেই। রিলেটিভ প্রোনাউন থাকবেই, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন থাকবেই। এই কারণে অ্যাডজেক্টিভ ক্লজকে অনেক সময় রিলেটিভ ক্লজও বলা হয়, মাথায় রাখবা। অ্যাডজেক্টিভ ক্লজকে অনেক সময় রিলেটিভ ক্লজও বলা হয়। এরপরে ফাইনালি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে নর্মালি ডব্লিউএস কোশ্চেন কোনগুলা, বিশেষ করে হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে when, where, why এবং how, এগুলোর উত্তর থাকবে। এগুলোর উত্তর থাকবে, মাথায় রাখবা যে when, where, why, how এগুলো প্রশ্নের উত্তর যে সেন্টেন্সের ভিতরে পাওয়া যাবে সেগুলো হবে ডব্লিউএস কোশ্চেন। আর এছাড়াও আরেকটা বিষয় মাত্র, যে কোনো ধরনের শর্ত প্রকাশ করলেই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বিশেষ করে মনে রাখবা শর্ত বলতে কি বোঝায়, এই যে ইফ, তাই না, ইফ, দো, অ্যাজ, দো, তাই না, ইফ, দো, অ্যাজ, দো, অ্যাজ, বিকজ, তাই না, সিন্স, উদার, দ্যাট, আনটিল, টিল, আনলেস। এটা মনে রাখতে পারো কিনা দেখো। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, উদার, দ্যাট, আনটিল, টিল, আনলেস। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, উদার, দ্যাট, আনটিল, টিল, আনলেস। এগুলো হচ্ছে যদি কখনো সেন্টেন্সের ভিতরে খুঁজে পাও তাহলে সেটাকে ভাববা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, টিল, আনলেস, ঠিক আছে। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, আনটিল, টিল, আনলেস, এগুলো যদি কখনো ক্লজের ভিতরে খুঁজে পাও তাহলে বুঝতেই পারবা যে এটা কোন ক্লজে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তো ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। যে এখন যদি বুঝতে পারো, আবার একটু সামারি করে দিই, সেটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ভাববা যে পুরা ক্লজটা, বা ওই যে বলেছিলাম পুরা সেন্টেন্সটাই একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, ঠিক আছে। পুরা এত বড় একটা সেন্টেন্স একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের কাজ করবে, এবং সেটা বিশেষ করে তিনটা পার্টস অফ স্পিচ। একটা হচ্ছে নাউন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো যদি নাউন চেনো, অ্যাডজেক্টিভ চেনো এবং অ্যাডভার্ব চেনো তাহলে ক্লজ চিনতে আর ভুল হবে না। একটু মনোযোগ সহকারে, আমি কিন্তু বলেছি, গ্যারান্টি দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখো সিরিয়াসলি, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করবে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি বলতেছে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, রিলেটিভ প্রোনাউন থাকবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন, বিশেষ করে when, where, why, how এগুলির উত্তর থাকবে, এবং যে কোনো ধরনের শর্ত, যে কোনো শর্ত থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, বিশেষ করে ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, কনসিডার্ড, দ্যাট, আনটিল, টিল, আনলেস। এখন আসো আমরা উদাহরণে চলে যাই। আমি এখন প্রশ্ন লিখবো, তোমরা মেহেরবানি করে বোঝার চেষ্টা করবা কোনটা কোন ক্লাস, ঠিক আছে। ওকে, আই নো, আমি জানি, where he lives, এক নম্বর এ এবং বি। I know the place where he lives. I know the place where he lives. এরপর দেখো সি নম্বরে, এটা একটু উল্টো হবে। সি নম্বরে, I went where he lives. এখন আমি তোমাদেরকে জাস্ট তোমাদের নির্ণয় করার জন্য এটা দিয়ে দিচ্ছি, দেখো পারো কিনা। এখানে where he lives, এখানে where he lives দেখতে পাও তো নিশ্চয়ই, where he lives। এখন তিন জায়গায় তিনটা সেন্টেন্সে where he lives আছে, মেহেরবানি করে বোঝার চেষ্টা করো কোনটা
কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ বোঝো, ঠিক আছে? এবং পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বলে দিয়েছি জাস্ট কি কি করবা, নাউন খুঁজে বের করবা, অ্যাডজেক্টিভ খুঁজে বের করবা, অ্যাডভার্ব খুঁজে বের করবা। আরেকটু তাহলে এবার একটু টোটালি ক্লজকে ভুলেই যাও, মানে ক্লজ যে আইডেন্টিফাই করতে হবে সেটা টোটালি ভুলে গেলাম। ক্লজ আইডেন্টিফাই করব না, আমরা আইডেন্টিফাই করব হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবং মাথায় রাখবো পুরো ওই যে সেন্টেন্সটা হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব, ঠিক আছে? ক্লজ আইডেন্টিফিকেশন করতে দিলে তুমি কি করবা? ক্লজ আইডেন্টিফাই না করে নাউন খুঁজে বের করবা, অ্যাডজেক্টিভ খুঁজে বের করবা এবং অ্যাডভার্ব খুঁজে বের করবা। বের করো কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এবং এই শর্ত অনুসারে এখানে শর্তগুলো দেওয়া আছে, খুঁজে বের করো তো দ্রুত। কমেন্ট বক্সে জানাও বোঝো কিনা। ভাইয়া সময় দিলাম তোমাদেরকে 1 মিনিট। বোঝা যায়? প্রথমটা কি দিয়েছো? আই নো হোয়ার হি লিভস। এই পুরো সেন্টেন্সটা দেখো, এখানে কি বলছিলাম যে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করবে। আই নো এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা কই? আই নো অবজেক্ট কই? দেখো খেয়াল করি পুরো সেন্টেন্সটা অবজেক্টের কাজ করেছে, তাইও নাউন। কারণ আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়, এবং ইন্টারেস্টিংলি কোনো প্রোনাউন ক্লজ নাই, ঠিক আছে? প্রোনাউন ক্লজ নাই, প্রোনাউন ক্লজও কি হবে? নাউন ক্লজ হবে, ঠিক আছে? আই নো হোয়ার হি লিভস। আরেকটা শর্ত অনেকে বলে, কেউ যদি এরকম ইট দিয়ে প্রশ্ন উত্তর খুঁজে পায়, আই নো ইট, আমি এটা জানি, ওই ইট উত্তর হলে সেটাও তোমার অবজেক্ট। আর অবজেক্ট তোমরা জানোই যে হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আই নো ইট, আমি এটা জানি, কি জানি? হোয়ার হি লিভস। আমি এটা জানি, কি জানি? সে কোথায় গেছে, এই তথ্যটা আমি জানি, ঠিক আছে? তাহলে ওটা নাউনের কাজ করেছে, ঠিক আছে? আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। খেয়াল করে দেখো এই জায়গায় সেন্টেন্স আমি শেষ করে দিয়েছি। আই নো দ্য প্লেস, এখানে সেন্টেন্স শেষ করলে কোনো সমস্যা ছিল না। আই নো দ্য প্লেস। এবার খেয়াল করে দেখো এই প্লেসকে টেনে অতিরিক্ত তথ্য প্রদান করেছি, খেয়াল করেছো? বলছে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে এবং রিলেটিভ প্রোনাউন থাকবেই। খেয়াল করে দেখো এই প্লেসের রিলেটিভ প্রোনাউন হচ্ছে ওয়্যার, যেটা উপরে ছিল না। তাহলে রিলেটিভ প্রোনাউন পেয়ে গেলেই কোনো সন্দেহ ছাড়া, কোনো কথা ছাড়া কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটা তাহলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, ঠিক আছে? যেটা দেখো আই নো হোয়ার হি লিভস, আমি জানি, কি জানি? সে কোথায় বাস করে। আর আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা চিনি, যে জায়গায় সে বাস করে। অর্থাৎ দেখো রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে। এবার দেখো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। খেয়াল করে দেখো আমি গিয়েছিলাম, মামা কোথায়? তুমি তো গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? খেয়াল করে দেখো এই দেখো ওয়্যার, ওয়্যার প্রশ্নের উত্তর পাইলে কোনো কথা ছাড়া কি হয়ে যাবে? সে অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে গেল, ঠিক আছে? কোনো কথা ছাড়া অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। এখন দেখো অনেকে এই 1 নম্বর আর 3 নম্বরের পার্থক্যটা বুঝতে পারে না। 1 নম্বর 3 নম্বর পার্থক্য বোঝে না। একটু পার্থক্যটা বোঝো। দেখো আই নো, আমি জানি, ওর কাছে তুমি কি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারবা? আই নো, আমি জানি। আই নো, কোথায় জানি? আমি কোথায় জানি এটা হবে আই নো ইট, কিন্তু আই নো ওয়্যার হয় না। আই নো ইট, আমি এটা জানি সে কোথায় বাস করে। আর তারপর দেখো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এই ভার্ব দেখে বুঝে নিতে হয় এর কাছে হোয়ার দিয়ে প্রশ্ন করবা না হোয়াট দিয়ে প্রশ্ন করবা। নিশ্চয় হোয়াট ভুল হবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? সে যেখানে বাস করে। তোমাদের মনে আছে নিশ্চয়ই অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন নিয়ম কি, যে জায়গা বোঝালে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছো সেই শর্তের নিয়ম অনুসারে যে নাউন ক্লজ হতে হলে কি হবে? সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে এবং অবশ্যই রিলেটিভ প্রোনাউন সেখানে থাকবেই। এবং অ্যাডভার্বাল ক্লজের ক্ষেত্রে বলছে যে ওয়েন, হোয়ার, ওয়াই, হাউ এগুলো প্রশ্ন উত্তর থাকবে, যে কোনো ধরনের শর্ত সেখানে থাকবে, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমরা সেই উদাহরণ থেকে দেখলাম। আরেকবার তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি একটু ইজি করতে চাই, মনোযোগ সহকারে, কিন্তু পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে, ঠিক আছে? ভুল করা যাবে না। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লাসের পরে যদি তোমরা ক্লজকে মনে রাখতে না পারো তাহলে শতভাগ ব্যর্থতা আমার, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা একটু চেষ্টা করি। সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, আই সার্ভড the
people, P-E-O, people. I serve the people. Since he is ill, I serve the people. 1 number, 2 number. Why he came here? Why he came here is known, K-N-O-W, known to us. এরপরে দেখো the boy whose legs were broken. The boy whose legs were broken is my bro. তোমরা যেটাকে বলো ব্রাদার। হ্যাঁ, এখন এই জায়গায় যে উদাহরণগুলো লিখেছে আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। whose legs were broken একটা সেন্টেন্স। তারপর হচ্ছে why he came here আরেকটা সেন্টেন্স। since he is ill আরেকটা সেন্টেন্স। বলো তো সেই শর্ত অনুসারে কোনটা কোন ক্লাস? এখানে এ, এটা বি এবং এটা সি। বের করো তো। since he is ill এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? since he is ill, ঠিক আছে, since he is ill, I serve the people. Why he came here is known to me. The boy whose legs were broken is my brother. বুঝে বের করো তো যে আন্ডারলাইন্ড যে শব্দগুলো সেন্টেন্স তিনটা সেটা কোন ক্লজ বা কোন পার্টস অফ ইচ বের করতে পারো কিনা বোঝো তো। শর্তগুলো আরেকবার পড়ে নাও। হ্যাঁ, শর্তগুলো আমি আরেকবার পড়াই দিচ্ছি। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে নাউন, আর সাবজেক্ট অবজেক্ট অতিরিক্ত তথ্য প্রদান করবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ, আর হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলোর প্রশ্ন উত্তর থাকবে এবং যে কোনো ধরনের শর্ত থাকবে। দেখো তো কি অবস্থা, কোনো কথা ছাড়াই এটা অ্যাডভার্ব। কারণ কি? সিন্স আমরা বলেছিলাম যে ইফ দো অল দো অ্যাজ বিকজ সিন্স হতো দ্যাট অনলি টিন আনলেস, তাহলে শর্ত থাকলেই কথা ছাড়া কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে। Why he came here is known to us, খেয়াল করে দেখো ইজ একটা ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট কই? এই পুরা সেন্টেন্সে কিন্তু ইজ ভার্বের সাবজেক্ট, তো সাবজেক্ট পেয়ে গেলে কি হয়? নাউন, কোনো কথা ছাড়া। এবার দেখো দা বয় ইজ মাই ব্রাদার, মূলত দা বয় ইজ মাই ব্রাদার। এখন দেখো এই দা বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং ইন্টারেস্টিং এই বয়ের রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে। তো রিলেটিভ প্রোনাউনও ব্যবহার হয়েছে, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা যায়? পারবো ইনশাল্লাহ? আর সমস্যা হবে? আর সমস্যা হবে না। এখন বাকি সামনে উদাহরণের দিকে যাব। তাহলে মাথায় রাখবে যে সাবজেক্ট বা অবজেক্ট হলে সেটা নাউন ক্লজ হয়, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে রিলেটিভ প্রোনাউন ব্যবহার হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যে কোনো ধরনের শর্ত ইফ দল দো অ্যাজ বিকজ সিন্স হলে দ্যাট অনলি টিল আনলেস এবং ওয়্যার, ওয়েন, ওয়্যার, হাউ এই প্রশ্নের উত্তর পাওয়া গেলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ঠিক আছে, দিস ইজ দ্য সামারি। চলো ফার্দার আমরা আরো বেশি উদাহরণের দিকে একটু যাই। আমরা এখানে একটু ব্যাখ্যা লিখেছিলাম, এখন নাউন ক্লজ অ্যাট এ গ্লান্স আমরা বুঝে নিই। নাউন ক্লজগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা ওখানে যতটুকু লিখলাম এর বাইরে নাউন ক্লজ কি বলছে? ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট বলতে কি? সাবজেক্টের মানে কমপ্লিমেন্ট, সাবজেক্ট মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট পরিপূর্ণ হচ্ছে না, সাবজেক্ট যখন পরিপূর্ণ হচ্ছে না তাকে আরেকটু তথ্য দিয়েছি। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, সাবজেক্টের বেশি তথ্য দিয়েছি, রিলেটিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করি নাই। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে কি হয়ে যেত? অ্যাডজেক্টিভ হতো। শুধু সাবজেক্টকে যদি ফ্রেজ আকারে আরো তথ্য দিয়ে লম্বা করা হয় সেটা কিন্তু তোমার নাউনই থাকবে, কিন্তু সাবজেক্টকে
রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে অতিরিক্ত তথ্য দিলে কিন্তু সেটা, এবং যদি সেটা সেন্টেন্স হয়, সেন্টেন্স হইতে হবে, কিন্তু এখানে কিন্তু সেন্টেন্স হয় না, ঠিক আছে? তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট ব্যবহার হবে, অর্থাৎ সাবজেক্ট পরিপূর্ণ হচ্ছে না, তা আরো কিছু তথ্য নিবে, অবজেক্টের কমপ্লিমেন্ট ব্যবহার হবে, অনেক সময় প্রিপোজিশনের অবজেক্ট অর্থাৎ অবজেক্টই, আর নাউন বা প্রোনাউনের অ্যাপোজিটিভ, এটা একটু মাথায় রাখো। এখন প্রত্যেকটা উদাহরণগুলো একটু দেখো। when he stole the pen is known to us, খেয়াল করে দেখো, এখানে ইজ হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট মাগার, when he stole the pen, যখন সে কলমটি চুরি করেছিল সেটা আমাদের কাছে জানা আছে, তাহলে নাউন ক্লজ, কারণ সাবজেক্ট হয়েছে। I know how excellent the tournament was, আমি জানি, এই মাগার কি জানোস, কি জানোস তুই, তা আমি এই পুরো সেন্টেন্সটাই জানি, এটা অবজেক্টের কাজ করে দিচ্ছে, কোনো কথা নাই। নাউন, দ্য মেজর ফ্যাক্টস অফ দ্য ইনসিডেন্ট, খেয়াল করে দেখো, দ্য মেজর ফ্যাক্ট অফ দ্য ইনসিডেন্ট, এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই, জাস্ট ফ্রেজ আছে, তাই না? সেন্টেন্স হতে হলে কি হতো, একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার হতো এবং একটা ফাইনাইট ভার্ব থাকতো, সেটা কিন্তু এখানে নাই। তো সাবজেক্ট ছিল মূলত হচ্ছে এই ইনসিডেন্ট, ইনসিডেন্ট হচ্ছে এখানে মূলত সাবজেক্ট। তো বলছে দ্য মেজর ফ্যাক্টস অফ দ্য ইনসিডেন্ট, অর্থাৎ এই সাবজেক্ট বা যদি মনে করো ফ্যাক্টস বলা হয়, তো ফ্যাক্টসকে এটার কিছু কমপ্লিমেন্ট তথ্য দিয়েছি, তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট তথ্য দিলে সেটা কি থেকে যায়, সাবজেক্টই থেকে যায়, এবং সেটা কি হয়, নর্মালি হচ্ছে নাউন ক্লজ হয়। উই ফাউন্ড হিম বিজি উইথ ডিফারেন্ট টাইপস অফ টাস্ক, আমরা উই ফাউন্ড হিম, আমরা পেয়েছিলাম, তাকে পেয়েছিলাম, দেখো হিমের কোনো রিলেটিভ প্রোনাউন নাই, ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ রিয়েলি মিন, এই দেখো অবজেক্টে সরি প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? আই ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ইন লিজেন স্কুল ওয়াজ আ স্টুডেন্ট, আই ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, এটা তোমার সাবজেক্টের অ্যাপোজিট হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট হইলেই মূলত সেটা হচ্ছে নাউন ক্লজের কাজ করবে। যাও এইবার দেখি আমরা উদাহরণ হিসেবে, I don't like the people who are untidy, খেয়াল করে দেখো, I don't like the people, people আছে, পিপলকে টাইনা লম্বা করা হয়েছে এবং রিলেটিভ প্রোনাউন আছে, কোনো কথা ছাড়াই অ্যাডজেক্টিভ ক্লজ, খুঁজে দেখো তো অ্যাডজেক্টিভ ক্লজ আছে কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ নাই, তাহলে কিন্তু রিলেটিভ ক্লজ। আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, ঠিক আছে? পরে চলে গেলাম, এখানে কিছু বিস্তারিত ব্যাখ্যা আছে, দেখো ডব্লিউএস কোশ্চেন হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, এগুলো থাকবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা একটু চলে যাচ্ছি অ্যাট এ গ্লান্স বোঝার জন্য, ঠিক আছে? কি বলছিল অ্যাডজেক্টিভ ক্লজ, বলছে অ্যাডজেক্টিভ উইথ সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে বলছে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ উইথ অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউনও যদি থাকে, অ্যাডজেক্টিভ উইথ পসেসিভ ও যদি থাকে, অ্যাডজেক্টিভ উইথ রিলেটিভ অ্যাডভার্বও যদি থাকে। আমরা দেখি জেরি ওয়াজ এ পুয়ার বয়, জেরি ওয়াজ এ পুয়ার বয়, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এই বয় রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, কোনো কথা নাই, রিলেটিভ প্রোনাউন পেয়ে গেছি মানেই হচ্ছে তোমার কি হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হু লিভড ইন দ্য অরফ্যানেজ, অর্থাৎ এই বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। দিস ইজ দ্য পেন, এই হচ্ছে একটা কলম, হুইচ, এই পেনের অতিরিক্ত তথ্য প্রদান করেছে, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ। দ্য ফ্ল্যাট ইন হুইচ, এই দেখো দা ফ্ল্যাট বললেই হতো, ইন হুইচ, ফ্ল্যাট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, এবং ইন হুইচ, এই ফ্ল্যাটের কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন, যদিও এখানে প্রিপোজিশন আছে। দ্য প্লেয়ার হুজ লেগস ওয়্যার ব্রোকেন, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে। আই নো দ্য সিটি ওয়্যার হি লিভস, আমি সেই সিটিটা চিনি যেখানে সে বাস করে, সিটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দেখো প্রত্যেকটা জায়গায় আছে, এই কারণে এটার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, ঠিক আছে? এবং অ্যাডজেক্টিভ ক্লজ পারবো আমরা। অ্যাডজেক্টিভ ক্লজের কিছু ব্যতিক্রম আছে, অ্যাডজেক্টিভ ক্লজের এই ব্যতিক্রম থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। দেখি ব্যতিক্রমগুলো কেমন। দেখো এই যে বাট রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাট তোমাকে ডিস্টার্ব করতে পারে, বাট, হ্যাঁ, there is no mother but loves her child, এখন খেয়াল করে দেখো there is no mother but loves her child, এখানে but loves her child, এটা কোন ক্লজ? এটা নাকি অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি দেখো there is no mother, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এখানে এই বাটের মানে হচ্ছে যে, যেটা মূলত হু, এই বাটের মানে কিন্তু নয়, এই বাটের মানে হচ্ছে যে। তোমরা যখন পার্সোপিসিভ ক্লাস করেছিলে তখন এটা জানো, there is no mother but loves her child, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এই মাদারের রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই বাট, এই বাট এখানে প্রোনাউন কাজ করেছে, রিলেটিভ প্রোনাউন, যেটার মিনিং হচ্ছে হু, এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার কারণে অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। দেখছো ব্যতিক্রম। এরপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের সাচ অ্যাজ, এই সাচ অ্যাজও অনেক সময় রিলেটিভ ক্লজের
কাজ করে দেয়। উইল সিলেক্ট সাচ ক্যান্ডিডেট অ্যাজ আর কোয়ালিফাইড, বলছে আমরা এমন ক্যান্ডিডেটস সিলেক্ট করব যেমনটি কোয়ালিফাইড হবে। অর্থাৎ যদি সাচ অ্যাজ ব্যবহার হয় সেটাও অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করে। সাচ এবং অ্যাজ ব্যবহার করে যদি ক্লজ তৈরি করা হয় তাহলে সেটাও অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করবে। দ্য সেম অ্যাজ দ্যাট, দ্য সেম এর পরে অন্য সাবজেক্ট ব্যবহার হয়, অ্যাজ দ্যাট যদি হয় সেটাও অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করবে। উই ওয়ান্ট দ্য সেম বয়েজ অ্যাজ আর ওয়ানেস্ট বা দ্যাট আর ওয়ানেস্ট, অথবা দ্যাট। তাহলে অ্যাজ অ্যান্ড দ্যাট দিয়ে যদি করা হয় এটাও রিলেটিভ প্রোনাউনের কাজ করে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের কাজ করার কারণে এটা রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনো কথা ছাড়া। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? কঠিন হয়ে যাচ্ছে? কঠিনের কথা না, কেন কঠিন হবে? হ্যাঁ, একটু মনোযোগ সহকারে বুঝলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আরেকটু উদাহরণের দিকে যাই। আই শ্যাল গো ওয়ার হি লিভস, আমি যাব, মাগার কোথায় যাব? এই যে গো, ওয়্যার, তাই না? গোর কাছে ওয়্যার দিয়ে প্রশ্ন করা যায়, গোর কাছে কিন্তু ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যায় না, তাহলে আই নো, আই গো, আই শ্যাল গো, আমি যাব, কোথায় যাব? যেখানে সে বাস করে। ও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করেছে। ঠিক আছে, কোনো কথা ছাড়াই অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, যাই পরে। ও ব্যাখ্যা, উক্ত ক্লজটি প্রথমে দেখলে অ্যাডজেক্টিভ ক্লজ মনে হতে পারে কারণ হো হোয়ার ওখানে উল্লেখ আছে না। একে ব্যাখ্যাটা একটু পড়ে নিও, ঠিক আছে, বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন আসো অ্যাডভার্বিয়াল ক্লজগুলো একটু এক বাক্যে দেখে নেই। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম পার্টস অফিসের ক্ষেত্রে যে অ্যাডভার্ব চিনতে হলে নর্মালি কিভাবে চিনতে হয়। ম্যানার, প্লেস এন্ড টাইম আমরা একটা শব্দ ব্যবহার করতাম যে এম, পি এবং টি। এম মানে হচ্ছে ম্যানার, পি মানে হচ্ছে প্লেস, টি মানে টাইম। এই ম্যানার, প্লেস, টাইম বুঝলে সে সাধারণত কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়। সেটা কিভাবে দেখো, আই গো টু স্কুল টু স্টাডি বুক। খেয়াল করে দেখো, আই গো আমি যাই, কোথায় যায়? স্কুলে। এখানে এই টু স্কুল এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করেছে, দুটো শব্দ, মানে আমি স্কুলে যাই। এই উদাহরণটা তোমাদের আগে আমি শিখিয়েছিলাম একবার যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আর আই লাইকস স্কুল, আমি স্কুল পছন্দ করি। এখানে স্কুল হচ্ছে নাউন এবং এটা একটা অবজেক্ট, আর এখানে টু স্কুল এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এটার মানে হচ্ছে স্কুলে, তাই না? স্কুলে। সে কারণে এখানে গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর এখানে লাইকস ভার্ব হচ্ছে ট্রানজিটিভ। কারণ কি বুঝে নাও, ভালো করে বোঝো। দেখো, আই গো টু স্কুল, আমি কোথায় যাই? স্কুলে যাই, স্কুল যাই না। কিন্তু মাথায় রাখবা এটা হচ্ছে আমার হাত, দিস ইজ হ্যান্ড, দিস ইজ হ্যান্ড, এটা হাত, এটা নাউন। কিন্তু হাতে রাখো, কোথায় রাখবো? হাতে, তখন হাতেটা অ্যাডভার্ব। বুক নাউন, বুকে অ্যাডভার্ব, যেটা অধিকরণ কারক হয়, তোমরা যারা গ্রামার বাংলা বোঝো। আই গো টু স্কুল, এখন বলা হয় যে ভার্বের অবজেক্ট থাকে না সে ইনট্রানজিটিভ, তাই না? মানে যে ভার্বের অবজেক্ট থাকে না সে অসমাপিকা, আর যে ভার্বের অবজেক্ট থাকে সে সমাপিকা। সে কারণে দেখো, আই লাইকস স্কুল, আমি স্কুল পছন্দ করি, এ সমাপিকা ক্রিয়া, কারণ এর অবজেক্ট আছে। আর আই গো টু স্কুল, আমি স্কুলে যার অবজেক্ট নাই, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, সো আই গো টু স্কুল, এই টু স্কুল হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ প্লেস বোঝাইলে অ্যাডভার্ব হয়। টু স্টাডি, কেন যায়? পড়তে যায়। দেখো, টু স্টাডি কেন যায়, এটা কেন প্রশ্নের উত্তর। এখানে কি টু স্টাডি নাকি অ্যাডভার্বের কাজ করেছে? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং। আমরা ঠিক সেইভাবে অ্যাডভার্ব গুলো একটু বুঝে নেই। দেখো, বলছে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে দেখো, as soon as, before, after, hardly, when, no sooner than, since, till, until, where, when, where, while, scarcely, when, এগুলো সব হচ্ছে বেসিক্যালি সময়কে নির্দেশ করার জন্য শব্দ ব্যবহার হয়েছে, তাই না? as soon as, before মানে কি? আগে, মানে পূর্বে, তার মানে সময়। আফটার মানে পরে, হার্ডলি মানে মাঝে মাঝে বা খুব কম সময়, ওয়েন যখন, সোনার তাড়াতাড়ি, দেন, তার মানে সবগুলো কি করতেছে, তাই না? এবং সবগুলো ভেতরে দেখো ইন্টারেস্টিং একটা শর্ত। আচ্ছা, তাহলে আই উইল মিট ইউ, আমি তোমাকে সাক্ষাৎ করব, কখন?
আমি তোমাকে সাক্ষাৎ করবো কখন? আমার অত থিওরি না বুঝে যদি আমি ওয়ার, ওয়েন, হাউ এবং হোয়াই এই প্রশ্নগুলোর উত্তর পাইলে কিন্তু হয়েই যায় অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করা, এত বেশি কঠিন না। এটা মাথায় রাখলে তো হয়। আই উইল মিট ইউ ওয়েন আই এম অ্যাট রুম, আমি তোমাকে সাক্ষাৎ করবো কখন? যখন আমি রুমে। আই উইল কল ইউ, হি উইল কল মি অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস, যত তাড়াতাড়ি সে রিটার্ন করবে সে আমাকে কল দেবে। যে অ্যাজ সুন অ্যাজ চলে আসছে এবং যত তাড়াতাড়ি, অর্থাৎ সময়ের কিন্তু আছে। শি স মি আফটার, এই যে আফটার আছে, বিফোর আছে, অর্থাৎ সময়ের উল্লেখ থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। প্লেসের উল্লেখ থাকলে সেটা কি হবে? প্লেসের উল্লেখ থাকলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আই উইল মিট হিম ওয়ার হি ওয়ার্কস, আই উইল স্টে এনিওয়ার হি উইশেস, সে যেখানে যে আমি সেখানে থাকবো। ঠিক আছে, অর্থাৎ প্লেস বোঝাচ্ছে। তারপরে দেখো অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কম্পারিজন, এই শব্দগুলো মনে রাখলে হচ্ছে ম্যানার, রিজন, কম্পারিজন। দেখো রিজনের ক্ষেত্রে অ্যাজ, সিন্স, ফর, বিকজ, দ্যাট, হোয়াই, এগুলো হচ্ছে কারণ বোঝায়। কারণ দেখো অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, এটা একটা রিজন। আই এম ওয়ার্কিং ফর দ্য শেক অফ, ফর দ্য শেক অফ গোয়িং, তারপর অ্যাজ, লাইক, হাউ, হার যুক্ত হয়েছে। তারপর দেখো ইভেন ইফ, হোয়াট, দ্য, এগুলো শব্দগুলো দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, আর আমি তো বলেছিলাম ইফ, দ্য, অল, দ্য, অ্যাজ, বিকজ, সিন্স, দ্য, দ্যাট, অ্যান্ড, টিল, এগুলো মনে থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে, খুব বেশি কঠিন হবে না। অ্যাডভার্ব অফ রেজাল্ট, অ্যাডভার্ব অফ পারপোজ এবং অ্যাডভার্ব অফ কনসিস্টেন্স। আলহামদুলিল্লাহ, ক্লজ নিয়ে কি আর প্রশ্ন থাকবে? প্রিয় ছোট ভাইয়া আপুরা, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছ? আর না বুঝলে আমি ব্যর্থ। ঠিক আছে, তোমাদের কোনো ব্যর্থতা নাই, এটা সম্পূর্ণ আমার ব্যর্থতা। ঠিক আছে, যে ক্লজ যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার একটা নাম্বার কিন্তু অলমোস্ট নিশ্চিত, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। এবার হচ্ছে ফ্রেজ এবং ইটস আইডেন্টিফিকেশন। ইন্টারেস্টিংলি এখন আরেকটু ব্রড সেন্সে তোমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যখন ক্লজ আইডেন্টিফিকেশন করছিলাম, ক্লজের ক্ষেত্রে বলা হচ্ছিল যে শুধু নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজটা নির্ণয় করো। আর ফ্রেজের ক্ষেত্রে বলা হচ্ছে না, 7টা ফ্রেজে নির্ণয় করা যায়। সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বিয়াল ফ্রেজ, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, সব হয়। শুধু প্রোনাউন ফ্রেজটা নাই। আমি তো ভাবি যে মাঝে এটা আবার কি অন্যায় করছে যে প্রোনাউন ফ্রেজটাও দিয়ে দিত, ওরা দেয়নি। ঠিক আছে, আগাই। এইখানে একটু গাজির কথা আছে এখানে, যে ফ্রেজ কি জিনিস। ফ্রেজ হচ্ছে একাধিক শব্দগুচ্ছ যেখানে ফাইনাইট ভার্ব নরমালি থাকে না। আচ্ছা, দেখি উদাহরণ হিসেবে, রিচিং মাই অফিস, আই উইল কল ইউ ওভার ফোন। অফিসে পৌঁছে আমি তোমাকে কল দিব। হ্যাভিং কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, আই উইল সাবমিট টু মাই সুপারভাইজার। রিচিং মাই অফিস, অফিসে পৌঁছে কখন? বোঝো, অফিসে পৌঁছে তার মানে একটা সময়ের কথা এখানে আছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাডভার্বের কাজ করছে। হ্যাভিং কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, কখন? মানে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু আমরা এটা দিব, তাই তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে। আচ্ছা, রিচিং মাই অফিস হ্যাভিং কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, এখানে কোনো সাবজেক্টের উপস্থিতি নেই, সুতরাং এটি ক্লজ নয় এবং ফ্রেজ। কিন্তু কল ইউ ওভার ফোন, আই উইল সাবমিট মেসেজ, উভয় বাক্যে সাবজেক্ট এবং ফাইনাইট দুটি উপস্থিত আছে। আচ্ছা, এবার দেখো, ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন ফ্রেজ ক্লজ অফ দ্য সেন্টেন্স। আই ওয়ার্কড উইথ মাই উইদাউট এনি প্রোটেস্ট। উইদাউট, আমি কিভাবে কাজটা করব কোনো প্রোটেস্ট ছাড়া, তার মানে এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ওই যে আমরা বুঝতে পেরেছিলাম যে কিভাবে ম্যানার কথা বলা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো উইথ অল সিনসিয়ারিটি তো আগে করেছে। উই ওয়ার ওয়েটিং ফর দ্য, কেন অপেক্ষা করছিলাম? কেন প্রশ্ন উত্তর, তাই না? কেন অপেক্ষা করছিলাম? বাসের জন্য অপেক্ষা করছিলাম। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, কেন অপেক্ষা করছিলাম? বাসের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, ওয়েটিং ফর দ্য বাস, অর্থাৎ এটা হচ্ছে তোমার এটা ভার্ব ফ্রেজও বলতে পারো, এটা ভার্ব ফ্রেজে যে ভার্ব ফ্রেজে ব্যবহার হয়েছে। আচ্ছা, দ্য আন্ডারলাইন ফ্রেজ আই শোক টু হিম ভেরি অফেন, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, উদাহরণগুলোর দিকে আমরা একটু যাই। ফ্রেজ থেকে যেভাবে প্রশ্ন আসে, ফ্রেজ চিনো কিনা সেটা। এবং এখন দেখো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো মানে একটু কষ্ট করে। নাউন ফ্রেজ, সুইমিং ইন দ্য অকেশন ইজ অ্যান অ্যাডভেঞ্চার। দেখো, সুইমিং ইন দ্য অকেশন ইজ অ্যান অ্যাডভেঞ্চার, সুইমিং ইন দ্য ওশিন ইজ অ্যান অ্যাডভেঞ্চার। এই যে ইজ ভার্বের সাবজেক্ট কই? পুরা এই 3-4টা শব্দ এখানে আছে, সুইমিং ইন দ্য এবং ওশিন। দেখো, এটা কিন্তু সেন্টেন্স না,
মানে অনেকগুলো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করেছে। ওই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে সুইমিং ইন দ্য ওশিন, তাহলে ওটা নাউন ফ্রেজ। শি ওয়ান্টেড টু হ্যাভ এ কাপ অফ টি, এবার দেখো এ কাপ অফ টি, তাই না, এ কাপ অফ টি পুরোটাই কোনো সেন্টেন্স না, তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে হচ্ছে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখো, দ্য গার্ল ইন হোয়াইট ইজ মাই সিস্টার, দ্য গার্ল ইন হোয়াইট ইজ মাই সিস্টার, এটা কোনো সেন্টেন্স না, এটা দুটো শব্দ। এবং দেখো দ্য গার্ল ইন হোয়াইট এটা রিলেটিভ প্রোনাউন, আমরা এখানে দেখো ওই রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহার হলে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, শব্দগুলো মিলে, তাই ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, ভার্বাল ফ্রেজ, এক বা একাধিক ওয়ার্ড একত্রে মিলে যখন একটি ভার্বের মতো কাজ করে তখন তাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। একাধিক শব্দ মিলে একটি ভার্ব, হি গেভ আপ স্মোকিং, এই যে এই গেভ আপ দুটো শব্দ, একাধিক শব্দ, গেভ আপ মানে পরিত্যাগ করা। এবং ইন্টারেস্টিংলি এটার মিনিং পরিবর্তন হয়, আই ক্যান্ট মেক আউট, মাথায় রাখবা ভার্বাল ফ্রেজের ক্ষেত্রে ভার্বের মিনিং চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়, ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম যে আই উইল টেল আপন ইউ, আই উইল টেল আপন ইউ, এই টেল আপন মানে আমি তোমাকে ক্ষতি করব। শি উইল ওয়েট আপন মি, সে আমাকে সেবা করবে, ঠিক আছে। আই ক্যান্ট মেক আউট ইউ স্পিচ, আমি তোমার কথা বুঝতে পারি না, এই মেক আউট মিনিং মিল না থাকলে সেটা ভার্বাল ফ্রেজ হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে ফ্রেজগুলো অ্যাডভার্বের মতো কাজ করে। আচ্ছা দেখি তাহলে, শি লেফট দ্য টাউন ওয়ান্স ফর অল, শি লেফট দ্য টাউন ওয়ান্স ফর অল, সে সারা জীবনের জন্য টাউনটা মানে সে ত্যাগ করেছে, শি লেফট, কখন, সারা জীবনের জন্য, তাই না। দিস ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এটা একটা সামনে জায়গা বোঝাচ্ছে, কোথায় হাউসটা, তো হচ্ছে তাহলে অর্থাৎ অ্যাডভার্বের কাজ করলে, ও এটা হচ্ছে প্রিপোজিশন মতো কাজ করেছে, আর ওটা তো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, যেগুলো কনজাংশন মতো কাজ করে, অ্যাজ ইফ, অর্থাৎ হি টক্স এ একটা সেন্টেন্স, হি ওয়ার মেড একটা সেন্টেন্স, মাঝখানে অ্যাজ ইফ, ও হচ্ছে অ্যাজ ইফ, অর্থাৎ এটা কোনো সেন্টেন্স না, ও একটা কনজাংশনাল ফ্রেজ। আবার ইন্টারজেকশনাল ফ্রেজ, বাই গড, এটা দেখো কোনো সেন্টেন্স না, দুটো শব্দ এবং ইন্টারজেকশনাল চিহ্ন আছে, ইনফিনিটিভ আছে, জেরান্ড আছে এবং পার্টিসিপল আছে, এইগুলো একটু কষ্ট করে দেখে নিলে হবে। আমার বিশ্বাস ক্লজ এবং ফ্রেজ নিয়ে তোমাদের আর মহাপ্রশ্ন মহাভীতি ইনশাআল্লাহ থাকবে না, ঠিক আছে। একটু জাস্ট এই পেজটার উপরে একটু বিস্তারিত তোমাদেরকে কষ্ট করে মানে কি করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে এই কঠিন অংশটা তোমরা যে সহজ করে শিখে ফেললা, সেটার জন্য ভাইয়াকে ট্রিট দাও। পারবা না? এখন তোমাদের কাজ কি, যা বুঝলা যতটুকু, এই স্লাইডটা পাবা, ক্লাসটা করবা, করার পরে এবার হচ্ছে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করা শুরু করো, বেশি করে প্র্যাকটিস করো বিগত সালের প্রশ্ন, দেখবা সব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ফার্দার ক্লজ এবং ফ্রেজের সাথে আরেকটু আলোচনার দিকে যাই। দেখি তোমাদের মডিফিকেশন থেকে প্রশ্ন কখনোই আসে না, সাধারণত আসে না। তারপরে মডিফিকেশন তোমাদের জানতে হবে এই জন্য যে তোমাদের রাইটিং পার্টের জন্য মডিফিকেশনটা খুব জরুরি, ঠিক আছে। তো আমরা আর কিছু গ্রামার এখানে এনেছি, জাস্ট হচ্ছে তোমাদের রাইটিং পার্ট যেগুলো কাজে দেয়। রিডিউস ক্লাস পরীক্ষা আসবে না, এটা তোমাদের বিনাকরণ জানার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নেই। আমরা মডিফিকেশনের দিকে একটু যাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখো যে ডিস্টিংশন এবং প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশন। আচ্ছা, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশনের ভিতরে পার্থক্য একটা বলেছে, দেখো তো। দ্যাট টার্গেট ওয়াজ মাইন, ওই টার্গেটটা আমার ছিল। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই টার্গেট, দ্যাট ওয়াজ মাই টার্গেট, ওটা ছিল আমার টার্গেট, এটা প্রোনাউন এবং ওটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। দ্যাট টার্গেট, টার্গেটের আগে বসেছে তাহলে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। I work that I can shine in my life, I work একটা সেন্টেন্স, I can shine in my life, এবং আমি যাতে, মানে এটার মানে হচ্ছে যাতে আমি কাজ করি, যাতে আমি জীবনে সাকসেস শাইন করতে পারি। দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে এটা, তাহলে কনজাংশন। দ্যাট ইজ মাই বুক, এটা একটা প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়, তাই না, প্রদর্শন করার যে প্রোনাউন, অর্থাৎ এটা প্রোনাউন। দেখো দ্যাট বুক, বুক একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। আর দেখো উই এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ করি, দ্যাট কেন, তাহলে এক্সারসাইজ আর একটা সেন্টেন্স, উই ক্যান বি ফিট আর একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে কানেক্ট করেছে, সে কি হয়ে গেছে, কনজাংশনস। পারবা? আচ্ছা, এইবার চলে আসতেছে আলোচনা, সেটা হচ্ছে আমাদের ওই যে রিটেন পার্টের জন্য, রিটেন পার্টের জন্য হচ্ছে মডিফিকেশনস। এবং তোমরা এইচএসসিতে নিশ্চয়ই পড়েছো মডিফিকেশনস। মডিফিকেশনসটা হচ্ছে একটা সেন্টেন্সের অলংকার,
এবং খুব ইন্টারেস্টিং করে তোলে, অ্যাট্রাকটিভ করে তোলে সেন্টেন্সকে। ঠিক আছে, দেখো হি ইজ এ ওয়াইজ ম্যান, আমরা বলতে পারতাম হি ইজ ম্যান, কিন্তু ওয়ে ওয়াইজ ম্যান অতিরিক্ত দিয়েছি, অর্থাৎ এর সম্পর্কে এটা প্রি মডিফিকেশন করেছি, তাই না? দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ স্ট্রং। এখন দেখো এই যে প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ স্ট্রং, প্লেয়িং ইন দ্য ফিল্ড অতিরিক্ত তথ্য প্রদান করেছি, দ্য বয় ইজ স্ট্রং, এটাই মূলত সেন্টেন্স, কিন্তু বয়কে আমরা একটু পোস্ট মডিফিকেশন করেছি। এটা হচ্ছে বাক্যের সৌন্দর্য। এখন যাও মডিফিকেশন কিভাবে হয়। মডিফিকেশনের বৈশিষ্ট্য বিশেষ করে হচ্ছে ডিটারমিনার দিয়ে মডিফিকেশন হয়, অ্যাজেকটিভস, নাউন, অ্যাজেকটিভ, মডিফায়ার সবসময় নাউন ফ্রেজ এবং হেড ওয়ার্ডের পূর্বে বা পরে বসে, অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজর ও মডিফায়ার হিসেবে কাজ করে। টাইপস অফ মডিফায়ার জানো, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, খুব কমনলি আলোচনা করে দিচ্ছি। প্রি মডিফায়ার অর্থাৎ পূর্বে, আর পোস্ট মডিফায়ার হচ্ছে পরে। এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এনি টার্গেট, মূলত স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এনি টার্গেট, তাই না? আমরা এনিটাও বাদ দিতে পারতাম, এনিটা হচ্ছে এখানে ডিটারমাইনার। এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এটা অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার সবগুলো বা আর্টিকেল যুক্ত হয়েছে। স্টুডেন্ট ক্যান অ্যাচিভ টার্গেট এটাই মূলত ছিল, কিন্তু স্টুডেন্টকে প্রি মডিফিকেশন করেছি এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এ রানিং ট্রেন ইজ টু রিস্কি টু গেট অন, একটা খুব বেশি রিস্কি একটা চলন্ত ট্রেন, তাই না? অর্থাৎ ট্রেনকে কি করেছি এ রানিং দিয়ে প্রি মডিফিকেশন করেছি। আচ্ছা, এটা খুব সুন্দর, তোমরা পারবা ইনশাল্লাহ। বিশেষ করে মডিফিকেশনের যে টাইপসগুলো আছে, কিভাবে মডিফিকেশনস হয়, এই পেজটার উপরে যদি একটু দক্ষতা তোমরা তৈরি করতে পারো, তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ অ্যাজেক্টিভকে ব্যবহার করে প্রি মডিফিকেশন করতে খুব সহজ হয়। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, মূলত হি ইজ বয়, হি ইজ বয়, কিন্তু এই ইন্টেলিজেন্ট এবং অ্যান এটা বা শুধু ইন্টেলিজেন্ট মনে করো। হি ইজ বয়, তাহলে আমরা বলতে পারি দিস ইজ পেন, তো কি বল, দিস ইজ এ বিউটিফুল পেন, এটুকু বললে হয়। দিস ইজ এ স্মার্ট বোর্ড, তাহলে দিস ইজ এ বিগ স্মার্ট বোর্ড, অ্যাজেক্টিভ ব্যবহার করে আমরা প্রি মডিফিকেশন করলাম। ম্যান ক্যানট কমিট সাচ আ গ্রেট ব্লান্ডার, এ ওয়াইজ ম্যান ক্যানট ভয়েস, অর্থাৎ এগুলো পারবা। দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স, দ্য লেডি মূলত লেডি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স, দেখো কত বড় সেন্টেন্স ব্যবহার করেছি, তাই না? এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রিন্সিপালস, পার্টিসিপলস অ্যাজ প্রি মডিফায়ার, পার্টিসিপল দিয়েও প্রি মডিফিকেশন হয়। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এভরিওয়ান রেসপেক্টেড টু লার্নড ম্যান, তাই না? আচ্ছা, এটা যদি হয় সেটা কিভাবে, পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ, মানে ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ বলা যাবে পলিউটেড ওয়াটার, অর্থাৎ পলিউটেড ওয়াটার, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার হচ্ছে পলিউটেড, তাই না? তাহলে আমরা বলতে পারি যে রানিং কার্স ইজ রিস্কি, এরকম ভাবে বলতে পারে। ঠিক দেখো, নাউন ব্যবহার করে প্রি মডিফিকেশন হয়। হি বট এ স্মল টি পট, মূলত হচ্ছে হি বট এ পট, কিন্তু বলছে টি পট। ডেলা প্রেজেন্টেড জিম এ নাইস ফোব চেইন, এই যে ফোব চেইন মূলত ফোব চেইন। বেনিয়ন একটা নাউন, ট্রিয়ার একটা নাউন। আর্টিকেল অর্থাৎ ডিটারমাইনার ব্যবহার করে প্রি মডিফিকেশন হয়। এগুলো জাস্ট তোমরা দেখলেই পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? কোয়ান্টিফায়ার্স ব্যবহার হয়, কম্পাউন্ডস গুলো ব্যবহার হয়, পারবা। ঠিক সেম ভাবে প্রি মডিফায়ার যখন তুমি বুঝতে পারবা, পোস্ট মডিফিকেশন ঠিক সেইভাবেই হয়, ঠিক আছে? এগুলো জাস্ট একটু কষ্ট করে দেখে নাও, পারবা ইনশাল্লাহ। এখন আসলে একটু ড্যাংলিং মডিফায়ার জিনিসটা একটু বোঝায় দেই। ড্যাংলিং মডিফায়ারটা পরীক্ষা এসছে কয়েকবার, মানে এটাকে বলা হয় ভুল মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার, মানে ভুল করে এটা ব্যবহার হয়ে যায়। সেটা কেমন, একটু উদাহরণের দিকে গেলে বুঝতে পারবা। দেখি সাদা বোঝো কিনা ভালো। আচ্ছা, স্টিলিং the TV set, stealing the TV set, the police, PO, the police, stealing the TV set, the police। আচ্ছা, পুরোটাই মুছতে হবে। stealing the police arrested the thief, মানে হাসি লাগে এই গ্রামারটা পড়তে গেলে। আচ্ছা, খেয়াল করে দেখো তো, স্টিলিং দ্য টিভি সেট, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। টিভি সেটটি চুরি করে পুলিশ চোরকে অ্যারেস্ট করলো।
ইন্টারেস্টিংলি এটা বোঝো, এখানে চুরিটা করেছে কে, মানে টিভি সেটটা চুরি করলো কে? স্টিলিং দ্য টিভি সেট মানে দ্রুত পড়তে গেলে যে এর বাংলা অর্থ দাঁড়ায় পুলিশ টেলিভিশন সেটটি চুরি করে চোরকে ধরলো। ভুল হয়েছে না বিষয়টা? খেয়াল করো যে এই জায়গার নিয়ম অনুসারে বুঝতে হবে যে এই পাশে যে কাজটা করবে, কাজ যে করবে তাকে ওই পাশে সাবজেক্ট হিসেবে প্রথমে বসতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম, স্টিলিং দ্য টিভি সেট, দ্য thief was arrested by the police। মানে এখানে চাইলেও অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া যাবে না, প্যাসিভ হয়ে যাবে, যেহেতু টিভি সেট চুরি করেছিল মূলত হচ্ছে এই থিপ নিয়ম অনুসারে। যদিও মনে করো চোর পুলিশের খেলা বা বাংলাদেশের পুলিশের হিসাব ভিন্ন, ঠিক আছে, এটা ভিন্নভাবে বুঝে নিও। ঠিক যদি এরকম হয়, উদাহরণগুলো আরো একবার যদি তুমি বোঝো, যে একটা ভিন্ন উদাহরণ দিয়ে, যে স্পিকিং উইথ মাই মাদার, আর মায়ের সাথে কথা বলে দ্য ফোন বা দ্য মোবাইল ফোন আমরা যদি বলি, দ্য মোবাইল ওয়াজ লস্ট, যে মায়ের সাথে কথা বলার পরেই মোবাইলটা লস্ট হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো, মোবাইলে মার সাথে কথা বলেছে কে? মোবাইল তো নিজে কথা বলতে পারে না, কোনো ব্যক্তি, তাই না? তাহলে এরকম হতে হবে, ওখানে সেন্টেন্সটা পরিপূর্ণ হতে হলে স্পিকিং দ্য উইথ মাই মাদার, আমার মায়ের সাথে কথা বলে আই লস্ট মাই মোবাইল, আমি আমার মোবাইলটা হারিয়েছি। মাথায় রাখবা এই পাশে যে কাজটা করে সে ওই পাশে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে হবে। এখন চলো বাকি উদাহরণ দেখলে ঠিক দেখবে এরকমই। স্টিলিং দ্য টেলিভিশন দ্য পুলিশ কট দ্য থিপ হবে না, স্টিলিং দ্য টেলিভিশন দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। ইনকারেক্ট দেখো, রিটার্নিং টু হার হোম সেভারাল পিসেস অফ জুয়েলারি ওয়ার মিসিং। খেয়াল করে দেখো কি ইন্টারেস্টিং, রিটার্নিং টু হার হোম, আচ্ছা ঘরে ফিরেছে কে? সেভারাল পিসেস অফ জুয়েলারি, আচ্ছা জুয়েলারি কি ঘরে ফিরতে পারে? জুয়েলারি ঘরে ফিরতে পারে না। তাহলে রিটার্নিং টু হার হোম শি ফাউন্ড দ্যাট সেভারাল পিসেস অফ জুয়েলারি ওয়ার মিসিং, এটা হচ্ছে রাইট সেন্টেন্স। অর্থাৎ মাথায় রাখবে একটা বিষয়, সেটা হচ্ছে এই পাশে যে কাজ করে, এই কাজকারী যিনি, তিনি সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে হবে, সাবজেক্ট হিসেবে তাকেই বসতে হবে। যদি উল্টা পাল্টা বসাও তাহলে ড্যাংলিং মডিফায়ার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝবা ইনশাল্লাহ। ঠিক দেখো, ওয়াইল গোয়িং টু ক্লাস, যখন ক্লাসে যাচ্ছিলাম বা যখন ক্লাসে কে যাচ্ছিল? দ্য ডগ বিট মি, অর্থাৎ এই কুকুর যখন কলেজে যাচ্ছিল তখন সে আমাকে কামড়েছিল, এটা হবে? ভুল, কুকুর তার ক্লাসে যায় না। ডগ বিট মি হবে না, এ ডগ বিট মি হবে না, I was bitten by a dog, এটাই উত্তর। অর্থাৎ ক্লাসে যাচ্ছিলাম মূলত এই আই, এটা একটু যুক্তি দিয়ে বুঝে নিতে হবে ড্যাংলিং মডিফায়ারটা। ঠিক আছে, প্ল্যাঙ্গিং ইনটু ওয়াটার, পানিতে ডুবে কি? তাহলে পানিতে ডুবে যাচ্ছিল কে দেখি? এ ড্রাউনিং ম্যান ওয়াজ রেস্কিউড, দ্য ড্রাউনিং চাইল্ড উইল বি রেস্কিউড, দ্য চাইল্ড হ্যাজ বিন রেস্কিউড, হি রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড রেস্কিউড হি, হলো না? আচ্ছা, প্ল্যাঙ্গিং ইনটু ওয়াটার দ্য ড্রাইং চাইল্ড ওয়াজ রেস্কিউড, অর্থাৎ পানিতে ডুবে যাচ্ছিল এবং সে কিন্তু দেখো দ্য ড্রাইং চাইল্ড উইল বি রেস্কিউড, ওয়াজ ই রেস্কিউড, এটা সঠিক উত্তর হয়ে গেছে। ঠিক আছে, প্ল্যাঙ্গিং ইনটু ওয়াটার, পানিতে ডুবে যাচ্ছিল বাচ্চাটা, তখন দ্য ড্রাউনিং চাইল্ড ওয়াজ রেস্কিউড হয়ে গেছে, মানে তাকে মুক্ত করা হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, মানে জানালার পাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিল, তাহলে মানুষ না। হি গ্রেট দ্য পেপার্স, সে কি জানালার পাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিল? না, পেপার উড়ে বেড়াচ্ছিল। ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো হি গ্রেট, উত্তর হয়ে গেছে এটা। দ্য পেপার্স, না না না, ভুল, এখানে হি হবে না, এটা ভুল। ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, আবারও এই ব্যক্তি জানলার পাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিল না, জানলার পাশ দিয়ে উড়েছিল। দ্য পেপার্স, ফ্লাইং আউট দ্য উইন্ডো দ্য পেপার্স ওয়ার গ্রেপ্ট বাই হিম, এটা উত্তর, সি নাম্বার উত্তর। ঠিক আছে, তাহলে আমরা পারবো। The confusion of the grammatical subject occurs in young and experienced,
দ্য টাস্ক সিম ইজি টু মি। আচ্ছা খেয়াল করে দেখো, ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্সড ব্যক্তিটা কে? এই কাজ কি, মানে দ্য টাস্ক, টাস্ক কি কখনো ইয়াং এক্সপেরিয়েন্সড হয়? কোনো ব্যক্তি হবে না? নিশ্চয়ই তাই হবে। ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্স ইট সিম, না এটাও হবে না। ইট কখনো ইয়াং এক্সপেরিয়েন্স হয় না। ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্সড আই থট, এবার দেখো এই ব্যক্তি কিন্তু ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্স হলো ইয়াং অ্যান্ড এক্সপেরিয়েন্সড, মানে আমি ইয়াং ছিলাম এবং বিজ্ঞ হয়ে আই থট দ্য টাস্ক ইজি, আমি তখন এটাকে ভেবেছিলাম যে কাজটা খুব ইজি। ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ার বিভিন্নভাবে হতে পারে, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এইগুলো দিয়ে ড্যাংলিং মডিফায়ার হয়। ঠিক আছে? এবার একটু অ্যাপোজিটিভটা বুঝে নাও, এটাও পরীক্ষা অনেক সময় তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে? অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে ওই যে একটা সাবজেক্ট বা অবজেক্টকে টেনে অতিরিক্ত তথ্য প্রদান করা। জাস্ট একটা উদাহরণের ভিতরে তোমার হয়ে যাবে। হাসানুল বাড়ি আমার নাম, ফাউন্ডার অফ ব্লেজেন্ট স্কুল, ইজ এ সেগেশিয়াস পারসন। মূলত হাসানুল বাড়ি ইজ এ সেগেশিয়াস পারসন, কিন্তু দেখো হাসানুল বাড়ি সম্পর্কে অতিরিক্ত এ ফাউন্ডার অফ ব্লেজেন্ট স্কুল দিয়ে দিয়েছে, তাই না? তখন এটা কি হয়ে গেছে? অ্যাপোজিটিভ হয়ে গেছে। অর্থাৎ অ্যাপোজিটিভ মানে স্থল বিষিক্ত, এই নাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। আবার দেখো পরবর্তী সেন্টেন্সে গিয়ে কি হয় আরো, Hasanul Bari, founder of Blazing School, was born in 1992 at Jeshore, the southern part of Bangladesh, completed his honors and masters in mass communication and journalism from Dhaka University, the Oxford of the East, in 2016. দেখো পুরো সেন্টেন্স মূলত হাসানুল বাড়ি জাস্ট হচ্ছে কমপ্লিটেড, হাসানুল বাড়ি এই যে এখানে এসে দাঁড়াইছে কমপ্লিটেড হিজ অনার্স এন্ড মাস্টার্স ইন মাস কমিউনিকেশন জার্নালিজম ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। এটা কিন্তু সেন্টেন্স ছিল। দেখো ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা এই ইউনিভার্সিটি আবার পরিচয় দিছে দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। আবার 2016 সালে ওই সেন্টেন্সের অতিরিক্ত অংশ হাসানুল বাড়ি এই ফাউন্ডার অফ ব্লেজেন্ট স্কুল অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই না? অ্যাপোজিটিভ হয়েছে। আচ্ছা এটা পারবা ইনশাল্লাহ, এটা খুব বেশি কঠিন না। জাস্ট আমরা শেষ করতে যাচ্ছি। নমিনেটিভ অ্যাডজেক্টিভ, অবজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এগুলো দেখলে জাস্ট পারবা। মিস্টার ডেভিড হি ইজ টিচার অফ শিকাগো ইউনিভার্সিটি, হি ইজ এ গুড সিঙ্গার হবে না, মিস্টার ডেভিড টিচার অফ শিকাগো ইউনিভার্সিটি ইজ এ গুড সিঙ্গার। এই যে মিস্টার ডেভিড ইজ এ গুড সিঙ্গার, এ হলো মূলত সেন্টেন্স। মিস্টার ডেভিড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, এটা অ্যাপোজিটিভ হয়েছে। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো অবজেক্ট হিসেবে কিভাবে, উই ওয়ান্ট টু মিট মিস্টার ইকবাল, আমরা মিস্টার ইকবালকে মিট করতে চাই, হি ইজ এ প্রমিনেন্ট এসে, তার মানে বুঝতে পারতেছে, অর্থাৎ টেনে টেনে লম্বা করে। ঠিক আছে? এই ছিল তোমাদের আজকের মোটামুটি 1 ঘন্টার আলোচনা। আজকের বেসিক আলোচনার ভিতরে বিশেষ করে ক্লজ অ্যান্ড ফ্রেজ এটা পড়বা, তারপর মডিফিকেশনস একটু দেখবা হচ্ছে রাইটিং এর জন্য, অ্যাপোজিশনটা একটু দেখবা, আর ড্যাংলিং মডিফায়ার তো বুঝলাই, এটা পারবে ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে ক্লাস করার পরে তোমাদের কাজ হচ্ছে এই ক্লজ অ্যান্ড ফ্রেজের বিগত সালের প্রশ্ন দেখা এবং ভাইয়ের লেকচারটা দেখা। আমার বিশ্বাস, মানে আই ক্যান সে ইউ ফার্মলি, যদি তুমি না পারো তাহলে শতভাগ ব্যর্থতা আমার, চান্স না পাইলে ব্যর্থতা আমার আর ব্যর্থতার কি আছে, আমি তো চান্স পেয়ে গেছিলাম। তো মনোযোগ সহকারে ক্লাসটুকু করো। হোপফুলি তোমাদের জন্য অপেক্ষা করছে প্রাচ্যের অক্সফোর্ড, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য অপেক্ষা করছে সেই কালো গাউন তোমরা গায়ে দিবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমরা শহীদ মিনারে আড্ডা দিবে। ঠিক আছে? তো এটার জন্য তো এই 1-2 মাস মেহেরবানি করে হৃদয়ের সকল আবেগ উজাড় করে পড়াশোনা করতে হবে। প্রয়োজনীয় সময় ছাড়া বাকি সময় নষ্ট হয়, কাজগুলো করা যাবে না। একটা স্ট্যাটাস সেদিনকে আমি রোকন স্যারের ওখান থেকে তোমাদের দিয়েছিলাম, অনেকে এটা ডিবেট করেছো, মেধাটা হয় কিভাবে? মেধাটা হয় আসলে কি, মেধাকে পরিচর্যা করতে হয়, বেশি বেশি পড়তে হয়। আমি বলি সব সময় যে বেস্ট স্ট্র্যাটেজি টু স্টাডি আ লট, মানে বেশি করে পড়ো তখন স্ট্র্যাটেজি আবিষ্কার হবে, কিন্তু নাই পড়ে স্ট্র্যাটেজি ফলো করে লাভ হবে না। মানে স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো তো পড়তে হবে, তাই না? এবং তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো সেরকম। আরেকটা বিষয় যেটা সবচেয়ে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই থিওরিটিক্যাল বিষয় যত পড়বা ততই ভুলে যাওয়া, কাইন্ড অফ। থিওরিটিক্যাল বিষয় পড়ার সাথে সাথে যদি প্র্যাকটিস না করো তাহলে লাভ হবে না। কিন্তু আমি সবসময় বলে থাকি, আমরা তোমাদের যে ক্লাস টেস্টগুলো নিচ্ছি, বিশেষ করে এই যে ক্লাস টেস্ট, তারপর হচ্ছে তোমাদের মাঝে সাঝে আমরা টিউটোরিয়াল নেই, তাই না? টিউটোরিয়াল টেস্ট এবং হচ্ছে তোমাদের মডেল টেস্ট। কোনো নারী বা পুরুষ,
হ্যাঁ, কোন নারী বা পুরুষ যদি এই 3 শ্রেণীর প্রশ্ন, আবার তুমি হয়তো মনে যে কোচিং করো, সেই কোচিং এর অনেক প্রশ্ন আছে, এই 3 শ্রেণীর প্রশ্ন যদি কোনো নারী বা পুরুষ প্র্যাকটিস করে, মানে সবগুলো শেষ করে, তার এটা গ্যারান্টেড 100% 90% প্রশ্ন কমন থাকবেই, কমন থাকবেই। যদি বিশ্বাস না হয় তাহলে লিখে রাখো, ঠিক আছে? মানে ক্লাস টেস্ট, টিউটোরিয়াল টেস্ট এবং মডেল টেস্ট এর যে প্রশ্নগুলো আমরা করি, এই প্রশ্নগুলো যদি যারা প্র্যাকটিস করবে, এই রিলেটেড প্রশ্নই কিন্তু ফাইনালি থাকবে, এটার সাথে কানেক্টেড প্রশ্নই থাকবে। তাহলে কষ্ট করে এটা প্র্যাকটিস করে ফেলো। আর এছাড়াও তোমাদের তো বারবার বলছি, বিসিএস এর প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্ন এবং মেডিকেলের প্রশ্ন, এগুলো জাস্ট হচ্ছে চেষ্টা করো 300-400 করে প্রশ্ন পড়ে শেষ করে ইংরেজির প্রস্তুতি শেষ করা, এবং সায়েন্সের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই করো, ঠিক আছে? তো হোপফুলি তোমাদের সাথে একটা ভালো জার্নি হচ্ছে, এবং ক্যাম্পাসে দেখা হবে, এবং এইভাবে দেখা হোক, ক্যাম্পাসে হঠাৎ করে ভাইয়া যাচ্ছি, পেছন থেকে ভাইয়া আসসালামু আলাইকুম, আই ওয়াজ স্টুডেন্ট অফ এসিএস, এটা বলো। হ্যাঁ, সেদিনকে ইনশাল্লাহ তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো, সেদিনকে ইনশাআল্লাহ তোমাদেরকে ক্যাম্পাসে কফি খাওয়াবো বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? এটা করো। তোমরা মনে রাখবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা এটা যেমন ভাগ্য, পাশাপাশি ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করা দরকার, সেই দোয়া তোমরা করবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমার কাছে দোয়া চাও, আশা করি হবে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।